আজকে আমরা অফিসিয়ালি আমাদের রিডিং এর ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, গতকাল আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস করছিলাম। আজকে আমরা মেইন কোয়েশ্চনে ঢুকে যাব। আমাদের যতগুলা কোয়েশ্চন টাইপ আছে, আজকে থেকে আমরা একটা একটা করে সিরিয়ালি সলভ করা শুরু করব, বোঝার চেষ্টা করব এবং আনসারিং স্ট্র্যাটেজি শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। প্রথমে আমরা এমসিকিউ দেখে নেব। এমসিকিউ এর একটা স্যাম্পল কোয়েশ্চন এখানে আমি দেখাচ্ছি। এটা হলো কেমব্রিজ 13 টেস্ট 1। আপনার কাছে যদি কেমব্রিজ 13 এর টেস্ট 1 বইটা থাকে তাহলে এটা বের করে রাখলে ভালো হয়, কারণ একটু পরে যখন আমরা সলভ করব তখন বই থেকেই সলভ করতে হবে। এরকম কম্পিউটারের স্ক্রিন থেকে সলভ করলে যথাযথ প্র্যাকটিস হবে না। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আনসারিং স্ট্র্যাটেজি গুলো বুঝে নিই। প্রথমে আমাকে দেখতে হবে ইনস্ট্রাকশনটা। এই জায়গা, এটা তো এমসিকিউ টাইপ কোয়েশ্চন, তো এমসিকিউ এ ইনস্ট্রাকশন তো ক্লিয়ারই থাকে। এমসিকিউ এর ক্ষেত্রে ইনস্ট্রাকশন থাকে যে অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর যেটা, সঠিক অপশন যেটা, ওইটা আমাকে সিলেক্ট করতে হবে। যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোয়েশ্চনের সাথে 4টা করে অপশন আছে। আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো এই 4টা অপশনের মধ্যে যেই অপশনটা প্যাসেজের সাথে সব থেকে বেশি মিলে ওইটাকেই টিক চিহ্ন দিতে হবে, বাকিগুলোকে ক্রস দিতে হবে। হ্যাঁ, ক্রস দেওয়া দরকার নাই, টিক চিহ্ন প্রশ্নের মধ্যে দেওয়ার দরকার নাই। সঠিক উত্তর যেটা ওইটা শুধু উত্তরপত্রে তুলে ফেললেই হবে, তবে আমরা প্রশ্নের মধ্যেও দাগাবো। এতে আমাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। এখন আমরা যেটা করব আনসারিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে, আমরা সবগুলা প্রশ্ন একসাথে পড়বো না। লিসেনিং এ আমরা যেটা করছি, লিসেনিং এমসিকিউ এর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ে ফেলছি। 27-এর প্রশ্ন পড়ছি, 28-এর প্রশ্ন পড়ছি, 29, 30 সবগুলার প্রশ্ন পড়ছি। এরপর আমরা একটা একটা করে যখন আলোচনা হয়েছে ওগুলার উত্তর বের করছি। যেহেতু রিডিং এর ক্ষেত্রে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম দেওয়া থাকবে না যে অডিও শেষ হয়ে গেলে আমি আর শুনতে পারবো না। রিডিং এর ক্ষেত্রে যেহেতু অডিও নাই, প্যাসেজ দেওয়া, আমি যখন ইচ্ছা তখনই প্যাসেজটা দেখতে পারবো। এই কারণে আমার জন্য কি এরকম ধরা বাঁধা নিয়ম ফলো করার দরকার নাই। তো এই ক্ষেত্রে কোন নিয়মটা ফলো করলে সব থেকে বেস্ট হয়, এটা অবশ্যই পার্সন টু পার্সন ভেরি করবে। তবে আমার কাছে যেটা ভালো লাগছে, আমার কাছে যেটা বেশি ইফেক্টিভ, কার্যকরী মনে হয়েছে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কোয়েশ্চন একবার পড়ে তারপর ওইটার উত্তর বের করে অপশনের সাথে মিলিয়ে সঠিক উত্তর বের করাটাই সব থেকে বেস্ট অপশন। এরকম একটা একটা করে কোয়েশ্চন আমরা সলভ করতে থাকবো। অর্থাৎ প্রথমে 27 নম্বর কোয়েশ্চন। প্রথমে 27 নম্বর কোয়েশ্চেন, 27-এ লিখে আছে হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং অ্যাবাউট কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে আমরা চাইলে কিওয়ার্ডও দাগাতে পারি। কিওয়ার্ড দাগানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেহেতু এখানে আমি বারবার একটা প্রশ্ন পড়তে পারতেছি, সময়ের ওইরকম প্রবলেম নাই লিসনিং এর ক্ষেত্রে যেরকম প্রবলেম ছিল। এরপরেও আমরা চাইলে দাগাতে পারি, দাগালে আমাদের জন্য একটু দ্রুত মনোযোগ আহ, পরিবর্তন করা বা একটু দ্রুত প্রসেস করাটা ইজি হবে ইনশাল্লাহ। যেমন এখানে যদি আমরা কিওয়ার্ড দাগাই তাহলে কি দাগাতে পারি, হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং, যে লেখক আসলে কি বুঝাতে যাচ্ছে অ্যাবাউট কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, যে প্রথম প্যারাগ্রাফে কম্পিউটার প্রডিউসড কাজের ব্যাপারে লেখক আসলে কি বোঝাতে যাচ্ছে।
যেহেতু এখানে সাজেস্টিং শব্দটা ইউজ করছে, তাহলে বোঝা যাচ্ছে যে আহ, লেখক যে জিনিসটা বলবে ওইটা সরাসরি অপশনের মধ্যে থাকবে না, বা অপশনে যে জিনিসগুলো আছে লেখকও সরাসরি ওই জিনিসটা বলবে না, বরং লেখক সাজেস্ট করবে, লেখক ওইটা ইনডিরেক্টলি বুঝাতে চাইবে। তো এই জিনিসগুলো বোঝা আমাদের জন্য জরুরি, কারণ আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে স্পিকার মিনিং এবং লিসনার মিনিং, বা রাইটার মিনিং এবং রিডার মিনিং এর মধ্যে মিল থাকতে হবে। লেখক কি বোঝাতে চাইছে ওইটা আমাকে বুঝে নিতে হবে। তো এটা বোঝার জন্য তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো এই জন্য প্রশ্ন দেখার সময় আমরা খুব ভালো করে প্রশ্নগুলা দেখার চেষ্টা করব। আচ্ছা, এর আগে একটা জিনিস বলে নেই, সেটা হলো যে আমরা এই প্যাসেজ গুলা পড়ার আগেই সরাসরি প্রশ্নে ঢুকে যাব। যেমন এখন আমরা করতেছি, আমরা পুরো প্যাসেজ একবার পড়ার দরকার নেই। পরীক্ষার শুরুতেই প্রথমেই পুরো প্যাসেজটা পড়ার কোনো দরকার নেই, বরং এতে সময় নষ্ট হবে। কারণ যদি আমার টোটাল টাইম থাকে 60 মিনিটস, টোটাল যদি রিডিং এর জন্য টাইম থাকে 60 মিনিটস, এবং আমার যদি 3টা প্যাসেজ থাকে বা 3টা সেকশন থাকে, তাহলে প্রত্যেকটা সেকশনের জন্য আমি পাচ্ছি 20 মিনিটস করে। অর্থাৎ একটা সেকশন আমার 20 মিনিটস এর বেশি যেন কোনোভাবেই না যায়। কারণ একটা সেকশনে যদি আমার 20 মিনিটস এর বেশি চলে যায়, তাহলে কিন্তু সবগুলা প্রশ্ন শেষ করা আমার জন্য কঠিন হয়ে যাবে। তবে বেস্ট হবে আমার মতে প্রত্যেকটা প্যাসেজ 17 মিনিটের ভেতরে শেষ করে ফেলা। কেন? কারণ আমরা জানি 3টা প্যাসেজের মধ্যে একটা প্যাসেজ একটু বেশি কঠিন হয়। তো আমি তো জানি না কোন প্যাসেজটা বেশি কঠিন হবে। সাধারণত 3 নাম্বার প্যাসেজটা কঠিন হয়, অনেক সময় 2 নাম্বারটা কঠিন হয়, বাট এটা তো আসলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। এই কারণে আমার টার্গেট থাকবে প্রত্যেকটা প্যাসেজই 17 মিনিটের মধ্যে শেষ করার। এতে করে দেখা যাবে যে আমার 3 মিনিট করে বাঁচবে প্রত্যেকটা প্যাসেজে। আহ তাহলে একেবারে শেষ পেজে গিয়ে আমি 26 মিনিট সময় পাবো। এতে করে লাভ হবে কি? এতে করে লাভ হবে যে শেষের পেজ যদি কঠিন হয় তাহলে আমি এক্সট্রা সময় পাচ্ছি। তাছাড়া যদি আমি দ্রুত শেষ করে ফেলতে পারি তাহলে আবার রিভিশন দেওয়ারও সময় পাচ্ছি। আচ্ছা, তো আলাদা করে আসলে শুধুমাত্র পেসেজ পড়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু আমরা বুঝতেছি সময়ের সীমাবদ্ধতা আছে। তো প্যাসেজ আমরা পড়ব কখন? প্রশ্ন পড়ার পর। স্ট্র্যাটেজিকলি আমরা প্যাসেজ পড়ব প্রশ্ন পড়ার পর। প্রশ্নে প্রশ্নের উত্তর খোঁজার উদ্দেশ্যে আমরা প্যাসেজ পড়ব। তো আমরা যেহেতু প্রথম প্রশ্নটা পড়লাম, আমাদের প্রথম প্রশ্নটা পড়া শেষ হলো, এখন আমরা যেটা করব সেটা হলো সরাসরি ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাব। সরাসরি ফার্স্ট প্যারাগ্রাফটাতে চলে যাব। ফার্স্ট প্যারাগ্রাফে যাওয়ার পর আমরা আমাদের এই প্রশ্নের আলোকে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ব উত্তর খোঁজার জন্য। হ্যাঁ, অপশন আমরা এখন পড়ব না। অপশনগুলো এখন আমার পড়ার দরকার নাই, কারণ এই অপশনগুলো তো 4টাই ভুল, ঠিক না? একটা অপশনগুলোর মধ্যে শুধু একটা অপশনই আছে কারেক্ট, বাকি তিনটাগুলা বাকি তিনটা ইনকারেক্ট। সরি, 4টা ইনকারেক্ট না, 3টা ইনকারেক্ট, একটা হলো কারেক্ট। তো আমি যদি 4টাই পড়ি তাহলে একটা কারেক্টের সাথে 3টা কিন্তু ইনকারেক্ট পড়তেছি। তো এই জিনিসটা কি করতে পারে? আমার মনোযোগ ক্ষুণ্ণ করতে পারে, আমার মনোযোগ সরিয়ে ফেলতে পারে, ডিস্টার্ব করতে পারে আমাকে। এই জন্য আমি অপশনগুলো এখন পড়বো না, শুধু প্রশ্নটা পড়বো। এই যে প্রশ্ন, পুরো প্রশ্নটা আমি পড়বো একবার, এবং প্রশ্নটা পড়ার পর একবার বা দুইবার যত সময় লাগে আমার বুঝতে। অবশ্যই দ্রুত করার চেষ্টা করব যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে। প্রশ্নটা যদি আমি ভালো করে বুঝে নিই তাহলে প্রশ্নের আলোকে আমি মেসেজটা পড়বো। এই যে ফার্স্ট প্যারাগ্রাফ আমাকে লিখে দিয়ে দিছে, সবসময় লেখা থাকবে না, কোন প্যারাগ্রাফে আছে আমাকে খুঁজে বের করতে হবে। তবে সাধারণত এই প্রশ্নগুলো সিরিয়ালি আসে, এমসিকিউ এর প্রশ্নগুলো সিরিয়ালি আসে, অর্থাৎ অর্থাৎ 27 নম্বর প্রশ্নটা আগে আসবে, এরপরে আসবে 28 নম্বর প্রশ্ন,
এরপর আসবে 29 নম্বর প্রশ্ন, 30, 31 পেসেজে সিরিয়ালে আসবে। তো 27 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আছে ফার্স্ট প্যারাগ্রাফে। আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বো, পরে এটার উত্তর বোঝার চেষ্টা করব। এরপর আমরা এসে অপশনগুলা পড়বো। অপশনগুলা পড়ার পর যেই অপশনটা আমার কাছে সব থেকে বেশি সঠিক মনে হবে ওইটাকে আমি টিক চিহ্ন দেব। এই ক্ষেত্রে আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, সেটা হলো অ্যাবডাকটিভ ইনফারেন্স। এই অ্যাবডাকটিভ ইনফারেন্সটা আমরা ইউজ করব এইখানে। অর্থাৎ প্রত্যেকটা অপশনের মধ্যে যেই অপশনটা সব থেকে বেশি ক্লোজ, সব থেকে বেশি আনসারের নিকটে, ওই অপশনটাকেই আমি সিলেক্ট করব। হয়তো কোনো অপশনই 100% আনসার হবে না, বা নিশ্চিতভাবে 100% আনসার আমি বলতে পারবো না। তো আমাকে চুজ করতে হবে যেটা সব থেকে বেশি ক্লোজ। এটা করার জন্য আমি প্রত্যেকটা অপশনই পড়ব এবং প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে, প্রসেস অফ এলিমিনেশন এর মাধ্যমে আমি সঠিক উত্তরটা বের করবো। প্রসেস অফ এলিমিনেশন মানে কি, আমরা কত ক্লাসে দেখছিলাম, এলিমিনেশন বা এলিমিনেট মানে বাতিল করা। তো আমি একটা অপশন পড়বো, তারপর ওই উদ্দীপকের সাথে মিলাবো, মিলে ওইটা যদি আমার কাছে উত্তর মনে না হয় তাহলে ওইটা আমি ক্রস দিয়ে দিব। এরপর পরের অপশন মিলাবো, ওইটাও যদি উত্তর মনে না হয় তাহলে ওইটাকেও ক্রস দিব। এরকম ক্রস দিয়ে দিয়ে যেইটা আমার কাছে উত্তর মনে হবে ওইটাই আসার আগ পর্যন্ত আমি ক্রস দিতে থাকবো, যেটা উত্তর মনে হবে ওইটাতে আমি রাইট দিয়ে দেব। এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন এবং অ্যাবডাকটিভ ইনফারেন্স। তো এইভাবে আমরা 27 শেষ করব, 27-এর পর 28 শেষ করব। একসাথে একাধিকটা শেষ করার দরকার নেই, এবং মনে রাখতে হবে 27 যেই জায়গায় গিয়ে শেষ হয়েছে, 28 কিন্তু এর পরে শুরু হবে। আবার 28-এর উত্তর যেই জায়গায় পাবো, 29-এর উত্তর কিন্তু এর আগে পাবো না, এর পরে পাবো। এরপর 30, এরপর 31, এবং এই সিরিয়ালে আমাকে পড়তে হবে। তাহলে আমরা যদি একবার পুরো জিনিসটা রিপিট করি, তাহলে কি হলো? রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে ফেলবো। এই জায়গায় তো ইনস্ট্রাকশন কোয়াইট ক্লিয়ার। যেহেতু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, আমাকে অবশ্যই একটা সঠিক উত্তর বাছাই করতে হবে, এই জায়গায় জটিলতা নাই। রিড দ্য কোয়েশ্চেনস এট এ টাইম, আমি প্রত্যেকটা প্রশ্ন একবার একবার করে পড়বো, একটা একটা করে পড়বো। একটা প্রশ্ন পড়বো, ওইটার উত্তর খুঁজবো, তারপর অপশনের সাথে মিলাবো, যেই অপশনটা উত্তরের সাথে মিলবে ওইটাকে আমি সঠিক উত্তর হিসেবে সিলেক্ট করব। ফাইন্ড দ্য আনসার ফ্রম দ্য প্যাসেজ, দেন ম্যাচ উইথ দ্য অপশনস। The answers will come in order in the passage. কোয়েশ্চন যেই অর্ডারে আছে, কোয়েশ্চন যেই সিরিয়ালে আছে, যে সিরিয়ালে আছে, প্যাসেজের মধ্যে উত্তরগুলোও সেই সিরিয়ালে আসবে। এমসিকিউ এর ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সিরিয়াল মেইনটেইন হবে না, তবে এমসিকিউ এর ক্ষেত্রে সিরিয়াল মেইনটেইন হবে। As soon as you find the answer for one question, move on to the next without any delay. একটা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে ওইখানে আর এক্সট্রা সময় কাটানোর দরকার নাই, খুব দ্রুত পরের কোয়েশ্চনে চলে যাবেন। কেন? কারণ দেখা যাবে যে একটা কোয়েশ্চনে যদি আপনি এক্সট্রা টাইম কাটান, আহ, এবং এরকম প্রত্যেকটা কোয়েশ্চনে যদি আপনি অল্প অল্প কয়েক সেকেন্ড করে এক্সট্রা সময় কাটান, তাহলে দিন শেষে বা পরীক্ষা শেষে দেখা যাবে যে আপনার 5 মিনিট সময়, 10 মিনিট সময় নষ্ট হয়ে গেছে এই এক্সট্রা সময় কাটানোর কারণে। পরীক্ষার হলে কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা একটা প্রশ্ন শেষ হলে দ্রুত পরের প্রশ্নে চলে যাব, এবং আমার টার্গেট থাকবে যেন শেষে আমি কিছু সময় বাঁচাতে পারি, 5-10 মিনিট যেন পরীক্ষা শেষে আমার হাতে থাকে। ওই টাইমে আমি দরকার হলে আবার রিভিশন দিব, ওই সময় দরকার হলে আমি আবার চেক করব, এক্সট্রা টাইমটা আমি ওই সময়ে কাটাবো। ক্রস আউট রং আনসার, যখন আমি একটা একটা করে অপশন পড়বো আনসারের সাথে মিলানোর জন্য, তখন যেই অপশনটা মিলবে না ওই অপশনের পাশে আমি ক্রস দিয়ে দেব। এইটা করলে দেখা যাবে যে আমার জন্য ইজিয়ার হবে।
আন্ডারস্ট্যান্ড দ্যাট কোয়েশ্চেন্স আর প্যারাফ্রেজড লট, কোয়েশ্চেন গুলা কিন্তু সরাসরি আসবে না। হ্যাঁ, লিসনিং এর মতো, লিসনিং এ যেরকম প্যারাফ্রেজ করে থাকে, রিডিং এর ক্ষেত্রেও প্রশ্নে যেই ওয়ার্ডিংটা থাকবে প্যাসেজের মধ্যে কিন্তু সেম ওয়ার্ডিং থাকবে না, ডিফারেন্ট থাকবে। এবং সাধারণত লিসনিং এর চাইতে রিডিং এর প্যারাফ্রেজটা আরো বেশি জটিল হয়, অনেক বেশি ঘুরানো পেঁচানো থাকে, অনেক বেশি আনক্লিয়ার থাকে। এই জন্য আপনাকে খুব বেশি মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হয়। কারণ স্বাভাবিকভাবে আপনি যদি দেখেন, লিসনিং এর চাইতে কিন্তু রিডিংটা সহজ হওয়ার কথা। লিসনিং এ শুধু একবার অডিও চলবে, এবং অডিও শেষ হওয়ার পর আপনি আর অডিও পুনরায় শুনতে পারবেন না, অডিওতে পজও করতে পারবেন না। রিডিং এ কিন্তু এরকম না, রিডিং এ আপনি যতবার ইচ্ছা প্যাসেজ পড়তে পারবেন। এই কারণেই তারা প্যাসেজ গুলাকে কঠিন করে দেয়, প্রশ্নগুলাকে কঠিন করে দেয়, যতটুকু পারে আনক্লিয়ার রাখে, যেন আপনাকে ভালোভাবে পড়ে ক্লিয়ার করতে হয়। ডোন্ট লুজ ইউর ফোকাস, এই কারণে আমাদের কি ফোকাস হারানো যাবে না, ফোকাস ধরে রাখতে হবে খুব ভালোভাবে। রিডিং পার্টে কিন্তু ফোকাস হারিয়ে ফেলা খুবই সহজ। এই জন্য আমরা ওই যেসব ফোকাস ধরে রাখার জন্য যেসব বিষয়ে দেখছিলাম, জানছিলাম, ওইগুলা করতে পারি, ওইগুলার চেষ্টা করতে পারি। কখনো যদি মনে হয় অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, আমার ফোকাস কমে যাচ্ছে, আমি চাইলে ডিপ ব্রেথ নিতে পারি, দীর্ঘ একটা শ্বাস নিতে পারি, ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। ও খুব অল্প সময়, আধা মিনিট, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, এতে দেখা যাবে যে ইনস্ট্যান্টলি আমার মধ্যে এই যে নার্ভাসনেসটা কমে যাচ্ছে, ফোকাস এবিলিটিটা একটু বাড়তেছে। তাছাড়াও বাসায় আমি রুটিন মেনটেন করে পড়বো, যেন আমার কনসেন্ট্রেশনটা ভালো থাকে, এবং ডোপামিনটা কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এমসিকিউ এর আনসারিং স্ট্র্যাটেজি আমরা দেখলাম। এখন আমরা এই যে স্যাম্পল কোয়েশ্চনটা দেখছিলাম ওইটাতে চলে যাচ্ছি। আমরা এখন এটা সলভ করব। আপনার কাছে যে বই আছে ওই বইটা বের করে আপনি সলভ করা শুরু করেন, যেই টেকনিক গুলো আমরা দেখছি ওই টেকনিক অনুযায়ী। এবং সলভ করা শেষ হলে আমরা একসাথে আবার সলভ করব ইনশাল্লাহ। যেহেতু এখানে প্রশ্ন আছে 27, 28, 29, 30, 31, 5টা, তাই আমি আপনাকে 8 মিনিট সময় দিচ্ছি। 8 মিনিট সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর বের করে ফেলুন। এখন আমরা একসাথে সলভ করবো ইনশাল্লাহ, এবং এই আনসারিং স্ট্র্যাটেজি গুলা বুঝে বুঝেই সলভ করব, বা আনসারিং স্ট্র্যাটেজি গুলা ফলো করে করে আমরা সলভ করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্ন আছে আমার 5টা, এবং এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চন। তাহলে প্রথমে আমি যেটা করব, প্রশ্নটা, প্রথম প্রশ্নটা বুঝে ফেলবো। 27 নং যে প্রশ্ন, এটা আমি প্রথমে বুঝে ফেলবো। হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং, যে লেখক আসলে কি বোঝাতে যাচ্ছে অ্যাবাউট কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস, যে কম্পিউটারের তৈরি কাজের ব্যাপারে লেখক কি বোঝাতে চাচ্ছে, এবং এই বিষয়ে কথা আছে কোন প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে। অর্থাৎ প্রথম প্যারাগ্রাফের মেসেজটা কি, লেখক প্রথম প্যারাগ্রাফে আসলে কি বোঝাতে চাচ্ছে, এটাই হলো আমার মূল বিষয়। এই জিনিসটা আমি এখন প্রথম প্যারাগ্রাফ থেকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার প্রথম প্যারাগ্রাফ। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে একটা টপিক দেওয়া আছে, এই টপিকের উপর একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এবং টপিকটা হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিস্ট। তো প্রথমেই টপিকটা বোঝার চেষ্টা করবো, পেসেজের টাইটেলটা পড়ে পেসেজটা কি নিয়ে লেখা এটা আমি বোঝার চেষ্টা করবো। এটা বুঝে ফেললে দেখা যাবে যে আমার জন্য পেসেজের যে কোনো অংশই বোঝাটা ইজিয়ার হবে। তো আর্টিফিশিয়াল আর্টিস্ট, ক্যান কম্পিউটার্স রিয়েলি ক্রিয়েট ওয়ার্কস অফ আর্ট, যে কম্পিউটার কি সত্যি শিল্প তৈরি করতে পারে কিনা, আর্ট তৈরি করতে পারে কিনা। অর্থাৎ এখানে আহ এক হিসাবে বলতে পারেন এআই নিয়ে কথা হচ্ছে। অর্থাৎ কম্পিউটারের এমন সফটওয়্যার, যে সফটওয়্যার নিজে থেকেই আর্ট করতে পারে, নিজে থেকেই ছবি আঁকতে পারে। তো এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হবে।
যেহেতু কেমব্রিজ 13টা কয়েক বছর আগের, ওই সময় তো এই জিনিসটা মোটামুটি নতুনই ছিল, কিন্তু আমাদের সময় তো এটা আহ, একেবারে নতুন না, অনেক দিন হয়ে গেছে এটা আসার। মিড জার্নি অ্যাপ বলেন বা ওপেন এআই এর অ্যাপ গুলার কথা বলেন, অনেকগুলো অ্যাপই এখন পাওয়া যায় যেগুলা নিজে থেকেই আহ, ছবি আঁকতে পারে। তো এই জিনিসটা নিয়ে এইখানে কথা হবে। তো আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে এই প্যারাটা, এই প্যারার মধ্যে আমার কোয়েশ্চেনের আনসার আছে। তো কোয়েশ্চেনটা যদি আমি আবার রিপিট করি, কোয়েশ্চেনে বলা হয়েছে কি, যে লেখক কি সাজেস্ট করতেছে কম্পিউটার প্রডিউসড ওয়ার্কের ব্যাপারে, যে কম্পিউটার যেই শিল্পগুলা করে বা কম্পিউটার যেই কাজগুলা করে এগুলার ব্যাপারে লেখকের মত কি বা লেখক কি বোঝাতে যাচ্ছে। তো এই জিনিসটা আমি খুঁজে বের করব। দ্য পেইন্টিং ফুল ইজ ওয়ান অফ এ গ্রোয়িং নাম্বার অফ কম্পিউটার প্রোগ্রামস হুইচ সো দেয়ার মেকার্স ক্লেম possess ক্রিয়েটিভ ট্যালেন্টস। পেইন্টিং ফুল এটা একটা ইজ ওয়ান অফ এ গ্রোয়িং নাম্বার অফ কম্পিউটার প্রোগ্রামস, এটা একটা কম্পিউটার প্রোগ্রাম বা এটা একটা কম্পিউটার সফটওয়্যার হুইচ সো দেয়ার মেকার্স ক্লেম, যে তাদের যেই এই পেইন্টিং ফুল সফটওয়্যারের নির্মাতা যারা তাদের দাবি হচ্ছে পজেস ক্রিয়েটিভ ট্যালেন্টস, এইটার সৃজনশীল বুদ্ধিমত্তা আছে, সৃজনশীল ট্যালেন্ট আছে। Classical music by an artificial composer has had audiences and enraptured and even tricked them into believing a human was behind the score. এখন আরেকটা এক্সাম্পল দিতেছে যে ক্লাসিক্যাল মিউজিক বাই অ্যান আর্টিফিশিয়াল কম্পোজার, কম্পোজার অর্থাৎ যিনি মিউজিক লেখেন, মিউজিক যিনি তৈরি করেন, আহ, গান লেখেন যিনি, গান বানান যিনি, তাকে কম্পোজার বলা হয়। তো এখানে বলতেছে যে ক্লাসিক্যাল একটা মিউজিক বানাইছে একটা আর্টিফিশিয়াল কম্পোজার, অর্থাৎ একটা কম্পিউটার বানাইছে, has had audiences enraptured and even tricked them into believing a human was behind the score. তো এইটা দেখা গেছে যে মানুষকে অনেক বেশি অভিভূত করছে এবং মানুষকে আহ, এমনকি মানুষ এটার মাধ্যমে ট্রিকডও হয়েছে, অর্থাৎ মানুষ মনে করছে যে এটা অন্য মানুষের লেখা একটা গান, মানুষ বুঝে নাই যে এটা কম্পিউটারের লেখা গান। Artworks printed by a robot have sold for thousands of dollars and been hung in prestigious galleries. এখানে আরেকটা এক্সাম্পল দিতেছে যে আর্ট ওয়ার্কস পেইন্টেড বাই এ রোবট, যে একটা রোবট কিছু আর্ট ওয়ার্ক করছে, কিছু ছবি আঁকছে, যেগুলা হ্যাভ সোল্ড ফর থাউজেন্ডস অফ ডলার্স, যেগুলা হাজার হাজার ডলারে বিক্রি হয়েছে, অ্যান্ড বিন হাং ইন প্রেস্টিজিয়াস গ্যালারিজ, এবং মানসম্মত বিভিন্ন গ্যালারিতে এগুলা আবার টানানো হয়েছে। And software has been built which creates art that could not have been imagined by the programmer, এবং এমন এমন সফটওয়্যারও বানানো হয়েছে যেই সফটওয়্যার এমন আর্ট তৈরি করে that could not have been imagined by the programmer, যেই আর্টটা প্রোগ্রামার নিজেই চিন্তা করতে পারবে না। অর্থাৎ প্রোগ্রামার যেই আর্ট চিন্তা করতে পারবে না, প্রোগ্রামার যেই আর্ট ধারণাই করতে পারবে না, ওই আর্টই তার তৈরি করা প্রোগ্রাম, তার তৈরি করা সফটওয়্যার আঁকতে পারতেছে, বানাইতে পারতেছে। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝলাম যে লেখক এখানে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, আর্টিফিশিয়াল আর্টিস্ট এর, কম্পিউটার প্রডিউস বিভিন্ন কাজের অনেকগুলো এক্সাম্পল দিচ্ছেন, এবং প্রত্যেকটা এক্সাম্পলই কি বুঝাইতেছে যে কম্পিউটার এখন অনেক এগিয়ে এবং কম্পিউটারের কাজ এবং মানুষের কাজের মধ্যে পার্থক্য ধরাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তাহলে মূল মেসেজটা আমার মনে হয় আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা আবার প্রশ্নে চলে যাব, প্রশ্নের মধ্যে গিয়ে অপশনগুলোর সাথে মিলাবো একটা একটা করে। আচ্ছা, প্রথমে অপশন এ, পিপুলস অ্যাকসেপ্টেন্স অফ দ্যাম ক্যান ভেরি কনসিডারেবলি, অর্থাৎ মানুষের কাছে এই কম্পিউটারের কাজের গ্রহণযোগ্যতা আহ এক একজনের কাছে এক এক রকম, অর্থাৎ সবার কাছে এটার গ্রহণযোগ্যতা ভালো না, কারো কাছে ভালো কারো কাছে খারাপ। ভেরি কনসিডারেবলি, ভেরি মানে আহ উঠানামা করা বা বেশ কম হওয়া, যে এক একজনের কাছে এটার গ্রহণযোগ্যতা এক এক রকম। তো গ্রহণযোগ্যতার ব্যাপারে তো আসলে কোনো কথা হয় নাই, ঠিক না? সো এ আমার আনসার হবে না। A great deal of progress has already been attained in this field.
এটা কিন্তু মিলতেছে, এটাতে আমি একটা টিক দিয়ে রাখলাম। যে গ্রেট ডিল অফ প্রোগ্রেস হ্যাজ অলরেডি বিন অ্যাটেইনড ইন দিস ফিল্ড, যে এই ফিল্ডে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস এর কথা বলেন, এই ফিল্ডে অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক উন্নতি অলরেডি হয়েছে। সিতে কি বলতেছে, দে হ্যাভ হ্যাড মোর সাকসেস ইন সাম আর্টিস্টিক জনরাস দেন ইন আদার্স, যে জনরা মানে হলো ধারা। তো বলতেছে যে আর্টিস্টিক জনরা, যে কোনো কোনো শৈল্পিক ধারাতে কম্পিউটার বেশি সফলতা পাইছে আর কোনো কোনোটাতে কম সফলতা পাইছে। তো এই বিষয়টা তো আসলে বলা নাই, বিভিন্ন ধারা নিয়ে আলোচনা নাই, সফলতা নিয়েও আলোচনা নাই। সো এইটা আমার আনসার হবে না। ডি হলো, the advances are not as significant as the public believes them to be, যে কম্পিউটারের যে উন্নতি হইতেছে ওইটা আর নট as significant as the public believes them to be, যে পাবলিক যেরকম গুরুত্বপূর্ণ মনে করে আসলে এগুলো এরকম গুরুত্বপূর্ণ বা ওইরকম উল্লেখযোগ্য না। এটাও তো আসলে ভুল। এটা আসলে শুধু আনসার না, যে এমন না, এটা আসলে পুরোপুরি উল্টা গেছে। কারণ এখানে তো বলছে যে অ্যাডভান্সেস অনেক বেশি হয়েছে, এটারই এক্সাম্পল দেওয়া। সো আমার আনসার হবে বি। তাহলে 27 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেলাম, 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি। এখন আমরা আর এখানে কালক্ষেপণ না করে সরাসরি 28 নম্বর প্রশ্নে চলে যাব। দেখি আমরা 28-এ কি বলছে। 28-এর মধ্যে বলছে, অ্যাকর্ডিং টু গ্যারেন্ট উইগিন্স, why are many people worried by computer art, যে গ্যারেন্ট উইগিন্সের মতে অনেক মানুষ বা সাধারণভাবেই অনেক মানুষ দেখা যায় যে কম্পিউটার আর্ট নিয়ে শঙ্কিত, চিন্তিত, শঙ্কার মধ্যে আছেন। তো গ্যারেন্ট উইগিন্স এটার পক্ষে একটা যুক্তি দিছেন, একটা মত দিছেন, থিওরি দিছেন, যে হয়তো এই কারণে মানুষ চিন্তিত। সেই কারণটা কি, এটা আমাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে এরপর অপশনগুলোর সাথে মিলাতে হবে। তাহলে এখন আমি এটা খুঁজে বের করি যে গ্যারেন্ট উইগেন্স এর মতে মানুষ কেন আতঙ্কিত থাকে, কম্পিউটার আর্টের ব্যাপারে কেন চিন্তিত থাকে। তো যেহেতু আমরা প্রথম প্রশ্নের উত্তর পাইছি ফার্স্ট প্যারাগ্রাফে, হ্যাঁ প্রথম প্রশ্নের উত্তর পাইছি এই প্যারাগ্রাফে, সো আমরা সেকেন্ড প্রশ্নের উত্তর কিন্তু এই প্যারাগ্রাফে আর পাবো না ইনশাল্লাহ। সেকেন্ড প্রশ্নের উত্তর আমরা পরের প্যারাগ্রাফে বা এর পরের প্যারাগ্রাফে পেতে পারি। তাহলে আমরা সরাসরি পরের প্যারাগ্রাফে চলে যাই। এখানে আমরা গ্যারেন্ট উইগেন্স এর নাম আগে খুঁজতে পারি। Human beings are the only species to perform sophisticated creative acts regularly. If we can break this process down into computer code, where does that leave human creativity? This is a question at the very core of humanity, says Garant Wiggins. আচ্ছা, গ্যারেন্ট উইগিন্স এর নাম আমরা পাইছি এবং তার উক্তিও আমরা পাইছি। সো এইখানের মধ্যে আমার উত্তর আছে, আমরা মোটামুটি শিওর হয়ে বলতে পারি। সো এই জায়গাটা আমি আবার ভালো করে পড়বো। হিউম্যান বিইংস আর দি অনলি স্পিসিস টু পারফর্ম সফিস্টিকেটেড ক্রিয়েটিভ অ্যাক্টস রেগুলারলি, যে মানুষ জাতি হচ্ছে একমাত্র জাতি, একমাত্র প্রজাতি, প্রাণীর প্রজাতি যারা প্রতিনিয়তই সৃজনশীল কর্মকাণ্ড করে থাকে। তো এই সৃজনশীল কাজগুলা যদি আমরা, ইফ উই ক্যান ব্রেক দিস প্রসেস ডাউন ইনটু কম্পিউটার কোড, যে আমরা যদি এই সৃজনশীল কাজগুলাকে কম্পিউটার কোডের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলতে পারি, কম্পিউটার কোড দিয়ে যদি এই জিনিসগুলা করা যায়, দেন ওয়্যার ডাজ দ্যাট লিভ হিউম্যান ক্রিয়েটিভিটি, তাহলে ওই এইটা যদি করতে পারা যায় তাহলে মানব সৃজনশীলতার আর কি মূল্য থাকলো। এইটা হলো, এটা কিন্তু গ্যারেন্ট উইগেন্স এর কথা না, এটা হলো ইন্ট্রোডাক্টরি একটা কথা। গ্যারেন্ট উইগেন্স এর কথাই যে এই ইনভার্টেড কমা থেকে শুরু হয়েছে, যে দিস ইজ এ কোয়েশ্চেন এট দ্য ভেরি কোর অফ হিউম্যানিটি, যে এটা মানবতার কেন্দ্রে একটা আঘাত বা মানবতার একটা কেন্দ্রীয় প্রশ্ন হয়ে দাঁড়াইছে, যে যে জিনিসটা মানবতাকে বা মনুষ্যত্বকে বা মানুষকে আলাদা করে অন্য প্রাণী থেকে, সেটা হলো সৃজনশীলতা। এখন এই সৃজনশীলতাই যদি কম্পিউটার কোড দিয়ে জেনারেট করা যায়, আহ তাহলে মানবতার মধ্যে আর ব্যতিক্রম থাকলো কি? মানুষ কিভাবে আর আলাদা হতে পারলো, মানুষের মধ্যে আর স্পেশালিটি থাকলো না। তাই এই জন্য বলতেছে, দিস ইজ এ কোয়েশ্চেন এট দ্য ভেরি কোর অফ হিউম্যানিটি, যে এটা মানবতার কেন্দ্রে একটা আঘাত বা মানবতার কাছে একটা কেন্দ্রীয় প্রশ্ন।
says Garrett Wiggins, a computational creativity researcher at Goldsmith University of London. আহ, তো ইউনিভার্সিটি অফ লন্ডনের একজন কম্পিউটেশনাল ক্রিয়েটিভিটি রিসার্চার। আচ্ছা, তার কথা কিন্তু এখনো বাকি রয়েছে। এই যে জায়গায় ইট স্কেয়ারস আ লট অফ পিপল, যে এটা অনেক মানুষকেই ভীত সন্ত্রস্ত করে। দে আর ওয়ারিড দ্যাট ইট ইজ টেকিং সামথিং স্পেশাল অ্যাওয়ে ফ্রম হোয়াট ইট মিনস টু বি হিউম্যান। যে অনেক মানুষ এটাকে ভয় পায়, কারণ দে আর ওয়ারিড, যে তারা এটা নিয়ে চিন্তিত, কারণ ইট ইজ টেকিং সামথিং স্পেশাল অ্যাওয়ে ফ্রম হোয়াট ইট মিনস টু বি হিউম্যান। যে মানুষ হওয়ার মধ্যে যে জিনিসটা আছে, অর্থাৎ মানুষের জন্য যে জিনিসটা স্পেশাল, ওই জিনিসটা, ওইরকম একটা জিনিস এআই নিয়ে যাচ্ছে। অর্থাৎ এআই যেটা করতে পারে মানুষের জন্য, যেই জিনিসটা স্পেশাল, ওটা যদি কম্পিউটারও করতে পারে, তাহলে তো আর মানুষ স্পেশাল থাকলো না। এই জন্য মানুষ চিন্তিত। তো সরাসরি কিন্তু আমি আমার কোয়েশ্চেনের আনসার এই লাইনে কিন্তু পেয়ে যাব, ঠিক না? কারণ কোয়েশ্চেনের মধ্যে ওইটা বলছে যে গ্যারেন্ট উইগিন্সের মতে অনেক মানুষ কেন কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চিন্তিত। গ্যারেন্ট উইগিন্স কিন্তু এই জায়গায় সরাসরি এটা বলছে যে ইট স্কেয়ারস আ লট অফ পিপল, যে এটা অনেক মানুষকে আহ, ভীত সন্ত্রস্ত করে। কেন? দে আর ওয়ারিড, তারা চিন্তিত, বিকজ ইট ইজ টেকিং সামথিং স্পেশাল অ্যাওয়ে ফ্রম হোয়াট ইট মিনস টু বি হিউম্যান। তাহলে এখন আমরা প্রশ্নের মধ্যে চলে যাই। প্রশ্নের মধ্যে গিয়ে একটা একটা করে অপশনের সাথে মিলাবো। এ, ইট ইজ এস্থেটিক্যালি ইনফেরিয়র টু হিউম্যান আর্ট। এস্থেটিক্যালি মানে, এস্থেটিক্স মানে সৌন্দর্য, তো সৌন্দর্যের দিক থেকে আহ, এটা মানুষ, হিউম্যান আর্ট বা মানুষের আর্টের চাইতে নিচে, ইনফেরিয়র। তো এই জিনিসটা নিয়েও তো আসলে কোনো আলোচনা নাই, এটা কি মানুষের আর্টের চাইতে ইনফেরিয়র কিনা, এটা নিয়ে তো আসলে কোনো আলোচনা করে নাই, ঠিক না? সো আমার আনসার হবে না। এখন আমরা দেখি বি, ইট মে আলটিমেটলি সুপারসিড হিউম্যান আর্ট, যে এটা আলটিমেটলি বা চূড়ান্তভাবে মানুষের আর্ট বা মানব শিল্পকে সুপারসিড করতে পারে, অতিক্রম করে চলে যেতে পারে। আচ্ছা, এটা যেতে পারে, বাট এটা নিয়েও কিন্তু আসলে আলোচনা করে নাই ওইরকম ক্লিয়ারলি। এখানে কিন্তু এটা নিয়ে আলোচনা করে নাই যে মানুষের আর্টকে এটা অতিক্রম করে যেতে পারে, এই কারণে মানুষ ভয় পায়। এটাও কিন্তু আসলে মেইন পয়েন্ট না। হ্যাঁ, এটা একটা পয়েন্ট, বাট এটা আসলে মেইন পয়েন্ট না, বা গ্যারেন্ট উইগেন্স যেই মতটা বলছে এটার সাথে কিন্তু এটা পুরোপুরি যায় না। সো এটা আমি ক্রস দিয়ে রাখলাম। এটা আন্ডারমাইন্স এ ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি। আন্ডারমাইন মানে আহ, ক্ষুদ্র জ্ঞান করা। তো এটার কারণে দেখা যায় যে মানুষের একটা মৌলিক গুণ, আহ, গুণের ভ্যালু কমে যায়। তো এটা কিন্তু আমার আনসার হতে পারে। ডিটা পড়ে ফেলি, ইট উইল লিড টু এ ডিটেরিয়েশন অফ হিউম্যান এবিলিটি। ডিটেরিওরেশন হলো কমতি বা কমে যাওয়া। তো বলতেছে যে মানব দক্ষতা কমে যাবে এই কম্পিউটার আর্ট বাড়লে। আচ্ছা, কমে যেতে পারে, এটা তো আমরা জানি না, কিন্তু এই জিনিসটা কিন্তু ক্যারেন্ট হুইগিন্স বলে নাই। সো এটা আমার আনসার হবে না। আমার আনসার কিন্তু প্যাসেজের সাথে মিল থাকতে হবে, যুক্তির সাথে মিললো কিনা এটা ইম্পর্টেন্ট না, প্যাসেজের সাথে মিল থাকতে হবে। তো এই হিসাবে আমরা সি কিন্তু বলতে পারি সব থেকে বেশি আনসারের সাথে মিলতেছে। এটা আন্ডারমাইন্স এ ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি, যে এটা একটা মৌলিক মানব বৈশিষ্ট্যকে চ্যালেঞ্জ করতেছে, বা মৌলিক একটা মানব বৈশিষ্ট্যকে ক্ষুদ্র জ্ঞান করতেছে। So, এই জন্য আমি আনসার সিলেক্ট করলাম সি। এখন যেহেতু আমার 28 নম্বরের আনসার করা শেষ, এখন আমি চলে যাব 29 নম্বর কোয়েশ্চনে। 29 কি? 29 হচ্ছে, হোয়াট ইজ এ কি ডিফারেন্স বিটুইন অ্যারন দ্য পেন্টিং ফুল। অ্যারন এবং পেন্টিং ফুলের মধ্যে একটা মৌলিক পার্থক্য কি? তো অ্যারন এবং পেন্টিং ফুলের মধ্যে একটা মৌলিক পার্থক্য আমাকে উল্লেখ করতে হবে। তো পেন্টিং ফুল তো একটা কম্পিউটার সফটওয়্যার যেটা ছবি আঁকে, অ্যারনও সম্ভবত এরকম কিছু একটাই হবে। আহ এই দুইটার মধ্যে আমার পার্থক্য খুঁজে বের করতে হবে। আমি প্যাসেজ পড়লে বিস্তারিত উত্তর পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন সরাসরি প্যাসেজে চলে যাই। যেহেতু প্রথম দুইটা প্যাসেজ শেষ, এখন আমার পরবর্তী প্যাসেজে
ঢুকে যেতে হবে। To some extent, we are all familiar with computerized art. বলতেছে যে অনেক ক্ষেত্রেই আমরা আহ, অনেকাংশেই আমরা কম্পিউটারাইজড আর্টের সাথে পরিচিত আছি। The question is, where does the work of the artist stop and the creativity of the computer begin? যে ঠিক কোন পর্যায়ে গিয়ে একজন শিল্পীর সৃজনশীলতার সমাপ্তি ঘটে এবং কম্পিউটারের সৃজনশীলতার আরম্ভ হয়। Consider one of the oldest machine artists, Aaron, a robot that has had paintings exhibited in London State Modern and the San Francisco Museum of Modern Art. এই এরনের পরিচয় আমরা পেলাম। এরন কি? এ রোবট দ্যাট হ্যাজ হ্যাড পেইন্টিংস এক্সিবিটেড, যে এরন হচ্ছে এমন একটা রোবট যার ছবি, যার শিল্প হ্যাজ হ্যাড এক্সিবিটেড, যে যার পেন্টিং গুলা প্রদর্শনী করা হয়েছে লন্ডন স্টেট মডার্ন অ্যান্ড সান ফ্রান্সিসকো মিউজিয়াম অফ মডার্ন আর্ট, যে বিভিন্ন মিউজিয়ামে কি করা হয়েছে, প্রদর্শনী করা হয়েছে। অর্থাৎ এরন একটা রোবট যে ছবি আঁকে এবং তার ছবি বিভিন্ন বড় বড় জায়গায় প্রদর্শনী করা হয়েছে। Aaron can pick up a paintbrush and paint on canvas on its own. Aaron কি করতে পারে? একটা পেইন্ট ব্রাশ হাতে নিতে পারে, নিয়ে তারপর ক্যানভাসের মধ্যে নিজে থেকেই ছবি আঁকতে পারে। Impressive perhaps, but it is still little more than a tool to realize the programmer's own creative ideas. যে এরন এটা করতে পারে ঠিক আছে, কিন্তু বিষয় হলো যে it is little more than a tool, যে এটা আসলে সর্বসাকুল্যে একটা টুল মাত্র, এটা একটা যন্ত্র to realize the programmer's own creative ideas, যেটা প্রোগ্রামারের সৃজনশীল আইডিয়া গুলাকে বাস্তব রূপ দিবে। অর্থাৎ আসলে এরনের নিজস্ব বুদ্ধিমত্তা নাই, বরং এরন নির্ভর করে তার প্রোগ্রামারের সৃজনশীলতার উপর। এরনের মধ্যে নিজস্ব সৃজনশীলতা নাই, সে শুধু ছবি আঁকতে পারে আহ প্রোগ্রামার যে প্রোগ্রাম করে দিছে ওইটার ভিত্তিতে। আচ্ছা, তাহলে এর পরের অংশে আমরা চলে যাই। এরনের পরিচয় আমরা পেলাম এবং এরনের বিশেষত্ব পেলাম। এখন আমরা পরের অংশে যাই। সাইমন কলটন, the designer of the painting fool, is keen to make sure his creation doesn't attract the same criticism. পেইন্টিং ফুলের নির্মাতা সাইমন কলটন is keen to make sure his creation doesn't attract the same criticism, যে সেই ব্যাপারে বদ্ধপরিকর, এটা নিশ্চিত করার জন্য যেন তার সফটওয়্যারের ব্যাপারে সেম সমালোচনাটা না হয়। Unlike earlier artists such as Aaron, the painting fool only needs minimal direction and can come up with its own concepts by going online for material. যে unlike earlier artists such as Aaron, যে এরনের মতো না, unlike অর্থাৎ not like Aaron, অর্থাৎ এরনের চাইতে পেন্টিং ফুলটা কি আলাদা, ব্যতিক্রম। The painting fool only needs minimal direction, যে পেন্টিং ফুলের মিনিমাল ডিরেকশন দরকার হয়, মিনিমাল গাইডলাইন দরকার হয়, যে খুব কম গাইডেন্স দরকার হয়, and can come up with his own concepts, এবং পেন্টিং ফুল কি করতে পারে? নিজে থেকেই ধারণা তৈরি করতে পারে, নিজে থেকেই আইডিয়া তৈরি করতে পারে বাই গোয়িং অনলাইন ফর মেটেরিয়াল। কিভাবে? অনলাইনে মেটেরিয়াল সার্চ করার মাধ্যমে। The software runs its own web searches and trawls through social media sites. যে সফটওয়্যারটা কি করতে পারে? নিজে থেকে ওয়েব সার্চ করতে পারে এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আহ ঘোরাফেরা করতে পারে। It is now beginning to display a kind of imagination too. ইদানিং দেখা যাচ্ছে যে পেন্টিং ফুল নিজে থেকে আবার ইমাজিনেশনও প্রকাশ করতে পারতেছে। বোঝা যাচ্ছে যে সে, তার মধ্যে ইমাজিনেশনও আছে। ক্রিয়েটিং পিকচার্স ফ্রম স্ক্র্যাচ, যে ক্ষেত্রে দেখা যায় যে সে নিজে থেকেই আহ, একটা পিকচার তৈরি করে ফেলে একেবারে শূন্য থেকে। তো আমরা এইখানের মধ্যে উপরের পেরাতে কি পেলাম? এরনের পরিচয় পেলাম,
এরন সংক্রান্ত আলোচনা পেলাম, আর এতটুকুর মধ্যে আমরা পেন্টিং ফুলের আলোচনা পেলাম। আচ্ছা, আরো এক লাইন পরে দেখি। ওয়ান অফ ইটস অরিজিনাল ওয়ার্কস ইজ এ সিরিজ অফ ফাজি ল্যান্ডস্কেপস ডিপিক্টিং ট্রিজ এন্ড স্কাই। আচ্ছা, এখন তার কাজের উদাহরণ দেওয়া হয়েছে। তো এইটা মনে হয় না আমাদের লাগবে, আমরা শুধু এতটুকুই পড়ি। পরে যদি মনে হয় এই জায়গায় উত্তর নাই, তাহলে আমরা পরবর্তী অংশে যাব। তো আমরা মোটামুটি ধরতে পারলাম এরন এবং পেন্টিং ফুলের মধ্যে আসলে মূল পার্থক্যটা কোথায়। হ্যাঁ, এরন যদিও একটা কম্পিউটার এবং রোবট এবং সে পেন্টিং করতে পারে, কিন্তু তার আসলে সে আসলে তার মধ্যে আসলে নিজস্ব সৃজনশীলতা নাই। সে মূলত একটা যন্ত্র যে প্রোগ্রামারের সৃজনশীলতা অনুযায়ী চলে। আর আনলাইক এরন, যে এরনের চাইতে ব্যতিক্রম হলো পেন্টিং ফুল, সেটা নিজে থেকেই ওয়েব সার্চ করে করে বা নিজের ইমাজিনেশন ইউজ করে ছবি আঁকতে পারে। এখন আমি প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি আবার। প্রশ্নের মধ্যে যাওয়ার পর আমি দেখব যে 29 নম্বর কোশ্চেন। আমার অপশন আছে এ, ইটস প্রোগ্রামার্স ব্যাকগ্রাউন্ড, যে প্রোগ্রামারের ব্যাকগ্রাউন্ড। তো প্রোগ্রামারের ব্যাকগ্রাউন্ড নিয়ে তো আসলে কোনো আলোচনা এখানে হয়নি, ঠিক না? প্রোগ্রামার কোথ থেকে আসছে, প্রোগ্রামার কোথায় পড়াশোনা করছে, এই সংক্রান্ত কোনো আলোচনা তো আসলে নাই। সো এ আমার আনসার হবে না। বি হচ্ছে পাবলিক রেসপন্স টু ইটস ওয়ার্ক, যে পাবলিকের রেসপন্স কি। পাবলিকের রেসপন্সও একটা পার্থক্য, কিন্তু এটা তো আসলে কোনো মৌলিক পার্থক্য না, ঠিক না? হ্যাঁ। এবং এরনের ক্ষেত্রে পাবলিক রেসপন্সের কথা উল্লেখ থাকলেও পেন্টিং ফুলের ক্ষেত্রে কিন্তু পাবলিক রেসপন্স কি এটা বলে নাই। সো বি আমার আনসার হবে না। সি হচ্ছে দ্য সোর্স অফ ইটস সাবজেক্ট ম্যাটার, যে সে যে বিষয়টা আঁকে, যে বিষয়ের উপর ছবি আঁকে, যে সাবজেক্ট ম্যাটারের উপর ছবি আঁকে, ওইটার উৎস, ওইটার উৎসের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এইটা আমার আনসার হবে। কেন আনসার হবে এইটা? কারণ এরনের উৎস কি? এরনের উৎস হচ্ছে প্রোগ্রামার। প্রোগ্রামারের সৃজনশীলতা হচ্ছে এরনের উৎস। প্রোগ্রামার যে জিনিসটা প্রোগ্রাম করে দিবে, এরন ওইটা আঁকবে। কিন্তু পেন্টিং ফুলের উৎস হচ্ছে ওয়েব সার্চ, এরপর পেন্টিং ফুলের নিজস্ব ইমাজিনেশন। ডিতে কি বলছে? দ্য টেকনিক্যাল স্ট্যান্ডার্ড অফ ইটস আউটপুট, যে আউটপুটের স্ট্যান্ডার্ড, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, আউটপুট অর্থাৎ যে ছবিটা আসে ওইটার স্ট্যান্ডার্ড, ওইটার মাপ, ওইটার মান। তো ছবির মান নিয়েও তো আসলে কথা হয় নাই, বা ছবির মানও তো আসলে কোনো কি ডিফারেন্স না। সো এটাও আমার আনসার হবে না। তাহলে আনসার হবে সি, দ্য সোর্স অফ ইটস সাবজেক্ট ম্যাটার। এখন আমরা 30 নম্বর প্রশ্নে চলে যাব। হোয়াট পয়েন্ট ডাজ কল্টন মেক ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, যে 4 নম্বর প্যারাগ্রাফে সাইমন কল্টন হোয়াট পয়েন্ট ডাজ সাইমন কল্টন মেক, যে 4 নম্বর প্যারাগ্রাফে সাইমন কল্টন আসলে কি বুঝাতে যাচ্ছে, তার পয়েন্টটা কি? আচ্ছা, সাইমন কল্টন কি বোঝাতে যাচ্ছে এটা আমরা একটু বুঝার চেষ্টা করি, বুঝে আসি ফোর্থ প্যারাগ্রাফ থেকে। তো ফোর্থ প্যারাগ্রাফ তো আমরা এই যে এইটা, উম, এটা হলো ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, এবং আমাদের ফোর্থ প্যারাগ্রাফ হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের ফোর্থ প্যারাগ্রাফ। তো এখানের মধ্যে সাইমন কল্টনের অলরেডি অনেক জিনিস আমরা পড়ছি। এখন আমরা যেই জায়গায় গিয়ে থামছিলাম, ওই জায়গা থেকে আবার শুরু করব। এই জায়গায় আমরা থামছিলাম। তো আমার মনে হয় না যে এতটুকুর মধ্যে সাইমন কল্টন আসলে কিছু বলছে। সাইমন কল্টনের শুধু পরিচয়টা দেওয়া আছে, বাট সাইমন কল্টন কি বুঝাইতে চাইছে বা কি পয়েন্ট মেক করতে চাইছে ওইটা কিন্তু আমরা পাই নাই এখন। So এর পরে থেকে আমরা শুরু করি, এই জায়গা থেকে পড়া শুরু করি। ওয়ান অফ ইটস অরিজিনাল ওয়ার্কস ইজ এ সিরিজ অফ ফাজি ল্যান্ডস্কেপস ডিপিক্টিং ট্রিজ এন্ড স্কাই। তো এই পেন্টিং ফুলের কথা বলতেছে, যে পেন্টিং ফুলের একটা অরিজিনাল কাজ, অরিজিনাল একটা ছবি আঁকা হচ্ছে যে একটা ফাজি ল্যান্ডস্কেপ আঁকছে, একটা ল্যান্ডস্কেপ আঁকছে যেটা পুরোপুরি ক্লিয়ার না, ঝাপসা, ডিপিক্টিং ট্রিজ এন্ড স্কাই।
ঝাপসা ভাবে এইখানের মধ্যে গাছ এবং আকাশের ছবি আছে। While some might say they have a mechanical look, Colton argues that such reactions arise from people's double standards towards software produced and human produced art. তো এই জায়গায় আমার কল্টনের কথাটা আসছে। While some might say they have a mechanical look, যে অনেক মানুষ বলতে পারে যে এই পেন্টিং ফুলের ছবির মধ্যে একটা মেকানিক্যাল লুক আছে, ছবিটার মধ্যে, ছবিটা দেখে একটু মেকানিক্যাল মেকানিক্যাল লাগে, হ্যাঁ কম্পিউটার কম্পিউটার লাগে। এই ব্যাপারে কল্টন বলতেছে, কল্টন আর্গিউস অর্থাৎ কল্টন যুক্তি দেখাচ্ছে that such reactions arise from people's double standards towards software produced and human produced art, যে মানুষ এই ধরনের কথাবার্তা কেন বলে, কারণ মানুষ আসলে ডাবল স্ট্যান্ডার্ড করে। মানুষ সফটওয়্যার প্রডিউসড কাজকে এক দৃষ্টিতে দেখে আর হিউম্যান প্রডিউসড আর্টকে আরেক দৃষ্টিতে দেখে। এই জন্য এখন কোনো হিউম্যান প্রডিউসড ওয়ার্ক, হিউম্যান প্রডিউসড আর্ট যদি এরকম দেখতে হতো তাহলে ওইটাকে কিন্তু মানুষ মেকানিক্যাল লুক বলতো না, কারণ সে জানে যে এটা মানুষের আঁকা। কিন্তু শুধুমাত্র কম্পিউটার আঁকার কারণেই মানুষ এটাকে মেকানিক্যাল বলতেছে। তো কল্টনের মত কি, কল্টনের পয়েন্টটা কি, যে এটা আসলে মানুষের ডাবল স্ট্যান্ডার্ডের ফলে হচ্ছে। মানুষ আসলে ডাবল স্ট্যান্ডার্ড করতেছে, সেম স্ট্যান্ডার্ড ফলো করতেছে না। সফটওয়্যার প্রডিউসড ওয়ার্ককে একভাবে দেখতেছে, আবার হিউম্যান প্রডিউসড ওয়ার্ককে আরেক চোখে দেখতেছে। তাহলে এটা হলো কল্টনের মূল কথা। আচ্ছা, এরপরে দেখি কল্টনের আরো কোনো কথা বাকি আছে কিনা। আফটার অল হি সেজ, কনসিডার দ্যাট দ্য পেইন্টিং ফুল পেইন্টেড দ্য ল্যান্ডস্কেপস উইদাউট রেফারিং টু এ ফটো। ইফ এ চাইল্ড পেইন্টেড a new scene from its head, he would say it has a certain level of imagination, he points out. The same could be true for a machine. তো সাইমন কল্টন বলতেছে যে কোনো একটা বাচ্চা যদি নিজে থেকে কোনো কিছু, কোনো একটা ছবি আঁকে, তাহলে তো আপনি বলবেন যে তার মধ্যে কি আছে, ইমাজিনেশনের ক্ষমতা আছে। তো সাইমন কল্টন বলতেছে যে একটা মেশিনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা সত্য। একটা মেশিনও যদি নিজে থেকে কোনো একটা জিনিস, কোনো একটা নতুন সিনারি আঁকে, তাহলে তার ক্ষেত্রেও তো এটাই বলতে হবে যে তার মধ্যেও ইমাজিনেশন ক্ষমতা আছে। এটা যদি কেউ না বলে, এটা যদি মানুষ স্বীকার না করতে চায়, না মানতে চায়, তাহলে বোঝা গেল মানুষের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড আছে। মানুষ দুইটা আর্টকে দুই চোখে দেখতেছে। আচ্ছা, এখন আমরা আবার অপশনগুলো পড়ে ফেলবো। 30 নম্বর কোয়েশ্চেন, যে সাইমন কল্টন আসলে কি পয়েন্টটা, সাইমন কল্টনের মেইন পয়েন্টটা কি। A software produced art is often dismissed as childish and simplistic, যে সফটওয়্যারের আঁকা ছবিকে মানুষ বাচ্চা সুলভ বলে এবং সিম্পলিস্টিক বলে, তো খুব সিম্পল বলে। বাট এই সংক্রান্ত তো আসলে কোনো আলোচনা নাই, এখানে তো একবারও বলা হয় নাই যে হ্যাঁ বাচ্চার একটা এক্সাম্পল দেওয়া আছে, বাট ওইখানে তো এরকম কিছু বলা হয় নাই যে মানুষ এটাকে বাচ্চা সুলভ মনে করে। এই জন্য এটা আমার আনসার হবে না, কেটে দিলাম। দ্য সেম কনসেপ্টস অফ ক্রিয়েটিভিটি শুড নট বি অ্যাপ্লাইড টু অল ফর্মস অফ আর্ট। কল্টন কিন্তু এটা বলে নাই, কল্টন বরং এর অপোজিটটা বলছে। এখানে কি বলতেছে যে ক্রিয়েটিভিটি সবার ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লাই করা উচিত না, ক্রিয়েটিভিটির কনসেপ্ট। তো কল্টন তো এর অপোজিটটা বললো, সে বললো যে মানুষ এবং মেশিনের ক্ষেত্রে সেম জিনিসটাই অ্যাপ্লাই করা দরকার, এবং মানুষ সেম জিনিসটা করে না, ডাবল স্ট্যান্ডার্ড করে, এইখানে এই ঝামেলা। সি, ইট ইজ আনরিজনেবল টু এক্সপেক্ট এ মেশিন টু বি অ্যাজ ইমাজিনেটিভ অ্যাজ এ হিউম্যান বিং, যে ইট ইজ আনরিজনেবল, যে এটা অযৌক্তিক, টু এক্সপেক্ট এ মেশিন টু বি অ্যাজ ইমাজিনেটিভ অ্যাজ এ হিউম্যান বিং, যে একটা মেশিনকে মানুষের সমমান এর ইমাজিনেটিভ হওয়ার আশা করাটা অযৌক্তিক। এটাও আমার আনসার না, কারণ সাইমন কল্টন তো বলছে যে মেশিনও কি মানুষের মতো ইমাজিনেটিভ হতে পারে। তো আমি মূলত সাইমন কল্টনের মতটা খুঁজতেছি। কোন মতটা বাস্তব, কোন মতটা বাস্তব না, ওইটা আমার আনসার না, এটা আমার আনসারের সাথে প্রাসঙ্গিক না। আমার আনসারের সাথে প্রাসঙ্গিক হচ্ছে সাইমন কল্টনের মতটা কি, ওইটা। ডি তে কি বলতেছে, পিপল টেন্ড টু জাজ কম্পিউটার আর্ট এন্ড হিউম্যান আর্ট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ক্রাইটেরিয়া, যে মানুষ কি করে, পিপল টেন্ড টু জাজ, যে মানুষ
দেখা যায় যে মানুষ কি করে, জাজ করে, বিচার করে কম্পিউটার আর্ট এন্ড হিউম্যান আর্ট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ক্রাইটেরিয়া। তো কম্পিউটার আর্ট এবং হিউম্যান আর্ট, কম্পিউটারের আঁকা ছবি শিল্প এবং মানুষের শিল্পকে ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে জাজ করে, বা যেটাকে আমরা বলতে পারি ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে জাজ করে। ক্রাইটেরিয়া মানে স্ট্যান্ডার্ড, অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড। কম্পিউটার আর্টকে একটা স্ট্যান্ডার্ডে জাজ করে আর হিউম্যান আর্টকে আরেকটা স্ট্যান্ডার্ডে জাজ করে। সো আমার আনসার হবে ডি। 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি। এখন আমরা কালক্ষেপণ না করে 31 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। 31 কি? The writer refers to the paintings of a chair as an example of computer art, which. আচ্ছা, the writer refers to the paintings of a chair as an example of computer art, which. যে একটা চেয়ারের ছবি নিয়ে কথা হবে, ওই চেয়ারটাকে একটা এক্সাম্পল হিসাবে দিছে, কিসের এক্সাম্পল হিসাবে দিছে ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং রাইটারের কথা বলা হয়েছে এখানে, সাইমন কোল্টন বা অন্য কেউ না, গ্যারেন্ট উইগেনসও না। এই পেসেজের লেখকের কথা বলা হয়েছে, যে পেসেজের লেখক একটা চেয়ারকে উদাহরণ হিসাবে আনবেন, কিসের উদাহরণ হিসাবে আনবেন ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা লাস্ট এতটুকু পর্যন্ত দেখছিলাম, এই যে এতটুকু। সো আমার আনসার এর পরে আসবে। সফটওয়্যার বাগস ক্যান অলসো লিড টু আনএক্সপেক্টেড রেজাল্টস। সফটওয়্যার বাগস, এইখানে একটা ইন্টারেস্টিং শব্দ আমরা পেলাম, শব্দটা হচ্ছে বাগ। তো বাংলায় আমরা বাঘ বলি হলো টাইগারকে, ঠিক না? ইংরেজিতে বাঘ হচ্ছে পোকা, পোকাকে বাগ বলা হয়। তো এখানে সফটওয়্যার বাগস বলতে কি বোঝানো হয়েছে? আহ সফটওয়্যারের মধ্যে অনেক সময় অনেক সফটওয়্যারের মধ্যে অনেক প্রবলেম থাকে ছোটখাটো। কম্পিউটারের সফটওয়্যার বা অ্যাপের মধ্যে অনেক সময় ছোটখাটো সমস্যা থাকে, ওইগুলাকে বাগস বলা হয়। যেমন ভাইরাস, ভাইরাস বলতে আমরা জানি মানব দেহে আহ, এমন একটা প্রাণী বা অপ্রাণী, ছোট মাইক্রোস্কোপিক একটা অর্গানিজম, যেটা ঢুকে বিভিন্ন সমস্যা করে, ওইটাকে ভাইরাস বলা হয়। কম্পিউটারের ক্ষেত্রে ভাইরাস হলো ডিফারেন্ট, ভাইরাস হলো একটা ম্যালওয়্যার। আচ্ছা, সফটওয়্যারের ক্ষেত্রে বাগস এরকম ডিফারেন্ট। তো সফটওয়্যার বাগস ক্যান অলসো লিড টু আনএক্সপেক্টেড রেজাল্টস, যে বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন ছোটখাটো সমস্যার কারণে দেখা যায় কি আনএক্সপেক্টেড রেজাল্ট আসে, বা আশাতীত রেজাল্ট আসে, বা আ- আ- ধারণাতীত রেজাল্ট আসে। সাম অফ দ্য পেন্টিং ফুলস পেইন্টিংস অফ এ চেয়ার কেম আউট ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। এই চেয়ারের আলোচনাটা আসছে, চেয়ারের কথা প্রশ্নের মধ্যে বলা হয়েছিল। এখানে কি বলতেছে? সাম অফ দ্য পেন্টিং ফুলস পেন্টিংস অফ এ চেয়ার, যে পেন্টিং ফুলের চেয়ার সংক্রান্ত কিছু পেন্টিং কেম আউট ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা কালো হিসাবে বের হয়েছে, কালারফুল আসে নাই। থ্যাঙ্কস টু এ টেকনিক্যাল গ্লিচ, একটা টেকনিকের ছোটখাটো সমস্যার জন্য, হঠাৎ একটা টেকনিক্যাল প্রবলেম হওয়ার কারণে ছবিগুলা কালারলেস আসছে, কালারফুল হয়ে আসে নাই, ব্ল্যাক এন্ড হোয়াইট হিসেবে আসছে। দিস গিভস দ্য ওয়ার্ক অ্যান ইরি গোস্ট লাইক কোয়ালিটি, যে এইটার কারণে দেখা গেছে যে এই এই যে ছবি বা এই যে কাজ, এটার মধ্যে একটা ইরি গোস্ট লাইক কোয়ালিটি চলে আসছে। ইরি গোস্ট লাইক মানে কি? গোস্ট লাইক মানে তো আমরা জানি ভৌতিক, গোস্ট মানে ভূত, গোস্ট লাইক মানে ভৌতিক, আর ইরি মানে গাছ হিমশিম। আহ, আমরা ওই যে এটাও গোস্ট লাইকের কাছাকাছি, গাছ হিমশিম, হ্যাঁ। কিরকম করে? যেমন রাতের বেলা যদি কেউ আহ, কবরস্থানের মধ্য দিয়ে হেঁটে যায়, তাহলে তার কাছে কি মনে হবে পরিবেশটা? গাছ হিমশিম, ভৌতিক একটা পরিবেশ, এরকম আর কি। যে চেয়ার একটা আসছে সাদা কালো, ওইটা দেখতে গাছ হিমশিম এবং ভৌতিক লাগতেছে। হিউম্যান আর্টিস্টস লাইক দ্য রিনাউন্ড এলসওয়ার্থ কেলি,
are loaded for limiting their color palette. যে এলসওয়ার্থ কেলি একজন হিউম্যান আর্টিস্ট, এই ধরনের হিউম্যান আর্টিস্ট তারা তাদের কালার প্যালেটকে লিমিট করার জন্য, অর্থাৎ ছবি আঁকার ক্ষেত্রে কম কালার তারা ইউজ করে, বেশি কালার ইউজ করে না, হ্যাঁ সীমিত করে রাখে তাদের কালারকে। দে আর লোডেড, যে তাদেরকে অনেক প্রশংসা করা হয় এটা করার কারণে, এটাকে তাদের সৃজনশীলতা ধরা হয়, এটাকে তাদের আহ শৈল্পিক আহ, প্রতিভা ধরা ধরা হয়। তো হোয়াই শুড কম্পিউটার্স বি এনি ডিফারেন্ট? লেখক প্রশ্ন করতেছেন যে কম্পিউটারের ক্ষেত্রে কেন আলাদা হবে, যে কম্পিউটারের ছবিটাকে কেন আলাদা আলাদা চোখে দেখা হবে, এটা লেখকের কথা। তো এখানে মূলত কি হয়েছে, আমাকে প্রশ্ন করছে যে চেয়ারের ব্যাপারে, চেয়ারটা কিসের এক্সাম্পল হিসাবে দিছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে চেয়ারের কথা বলার পরই চেয়ারের ছবিটাকে বলা হয়েছে যে একটা গা ছিমছিম এবং গোস্ট লাইক কোয়ালিটি। এখন এই জিনিসটা আমি আমার অপশনগুলোর সাথে মিলাবো, যেই অপশনের সাথে মিলবে ওইটাই আমার আনসার হবে। এখন আমরা দেখি achieves a particularly striking effect, যে চেয়ারের এক্সাম্পলে কি আসছে, যে চেয়ারের মধ্যে একটা পার্টিকুলারলি স্ট্রাইকিং ইফেক্ট আসছে, যে একটা আহ, অভিভূতকারী একটা ইফেক্ট আসছে। এটা কিন্তু আমার আনসার হতে পারে, কারণ বলছে তো যে এটা সাদা কালো হওয়ার কারণে এটার ইফেক্টটা চেঞ্জ হয়ে গেছে, এটার মধ্যে একটু গা ছিমছিম একটা ভৌতিক ইফেক্ট চলে আসছে। সো এটা আমার আনসার হতে পারে। আমরা বাকিগুলো দেখি। এক্সিবিটস এ সার্টেন লেভেল অফ জেনুইন আর্টিস্টিক স্কিল, এটা কিন্তু লেখক কোথাও বলে নাই। লেখক কিন্তু এটা বলে নাই যে জেনুইন আর্টিস্টিক স্কিল এক্সপ্রেস করছে, এটা কিন্তু লেখক এই জায়গায় বলে নাই। সো এটা আমার আনসার হবে না। সি তে বলছে ক্লোজলি রিসেম্বলস দ্যাট অফ এ ওয়েল নোন আর্টিস্ট, এটাও কিন্তু বলে নাই। এটা কিন্তু লেখক সরাসরি কোথাও বলে নাই যে আর্টিস্টের সাথে, একটু ওয়েল নোন আর্টিস্টের সাথে খুব ক্লোজ রিসেম্বলেন্স আছে বা ক্লোজলি মিলে যাচ্ছে, এটা কোনো জায়গায় লেখক বলে নাই। হাইলাইটস দ্য টেকনিক্যাল লিমিটেশনস অফ দ্য সফটওয়্যার, এটাও কিন্তু বলে নাই। টেকনিক্যাল লিমিটেশনের কথা বলে নাই, বলছে টেকনিক্যাল গ্লিচের কথা। গ্লিচ এবং লিমিটেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। লিমিটেশনস মানে হচ্ছে সীমাবদ্ধতা, অপরদিকে গ্লিচ মানে হচ্ছে একটা আহ, সাময়িক ছোটখাটো প্রবলেম। তো আসলে সীমাবদ্ধতা নিয়ে কথা বলেনি, একটা গ্লিচের কথা বলছে। এবং গ্লিচের কারণে আসলে কি হয়েছে, এই সফটওয়্যার বাগের কারণে, গ্লিচের কারণে দেখা গেছে এটার মধ্যে একটা আলাদা ইফেক্ট চলে আসছে, একটা স্ট্রাইকিং ইফেক্ট চলে আসছে। সো এই চারটা অপশনের মধ্যে আমার এ অপশনটাই প্যাসেজের সাথে সব থেকে বেশি মিলতেছে, এই কারণে আমি অপশন এ কে সঠিক আনসার হিসেবে সিলেক্ট করলাম। ঠিক আছে, তাহলে আমি যদি আবার রিপিট করি, তাহলে 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস হ্যাজ অলরেডি বিন অ্যাটেইনড ইন দিস ফিল্ড। 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, ইট আন্ডারমাইন্স এ ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি। 29 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, দ্য সোর্স অফ ইটস সাবজেক্ট ম্যাটার। 30 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি, পিপল টেন্ড টু জাজ কম্পিউটার আর্ট অ্যান্ড হিউম্যান আর্ট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ক্রাইটেরিয়া। এবং 31 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে achieves a particularly striking effect. তো কার কয়টা উত্তর হলো জানাতে পারেন। এখন এই কোয়েশ্চন টাইপটা সলভ করার আনসারিং স্ট্র্যাটেজি আমরা দেখলাম, সিম্পল দেখলাম, একটা সলভ করলাম একসাথে। এখন কিছু টিপস দেখে নেব।
বিএড ফুল কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনটা ফুল থাকতে হবে, মনোযোগ ক্ষুণ্ণ করা যাবে না। আর ডোন্ট লুজ ইউর নার্ভাস হয়ে যাবে না কোনোভাবেই। নার্ভাস হওয়ার উপক্রম হলে সাথে সাথে ওই যে ব্রিদিং এক্সারসাইজ বা অন্য কোনো ভাবে কনসেন্ট্রেশন ফিরিয়ে আনতে হবে, নার্ভাসনেস কমিয়ে আনতে হবে। In case of MCQ type questions where more than one answer is correct, you can write the answers in any order. আচ্ছা, এটা মূলত এমসিকিউ এর ক্ষেত্রে এটা মূলত লিসনিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে এরকম নাই। রিডিং এর সাধারণত একটা অপশনই কারেক্ট আসে, দুইটা অপশন কারেক্ট আসার আহ, কোনো কোয়েশ্চন টাইপ রিডিং এ, একাডেমিক রিডিং এ আপনারা পাবেন না ইনশাআল্লাহ। Answers for the questions come in the passage in order, so don't look for them randomly, and as soon as you find your answer, jump on to the next one. যে আমরা যেমনটা দেখলাম ওই রকমই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই এমসিকিউ টাইপ কোয়েশ্চনে উত্তরগুলা সিরিয়ালি আসবে। প্রশ্নগুলা যে সিরিয়ালে আসবে, প্যাসেজের মধ্যে উত্তরগুলাও সেই সিরিয়ালে আসবে। এবং আপনাকে এজন্য আপনি র্যান্ডমলি উত্তর খোঁজার দরকার নেই, সিরিয়ালি উত্তরগুলা খুঁজতে থাকেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটা উত্তর পাওয়ার পর পরের প্রশ্নে সরাসরি চলে যাবে। নেক্সট দিনে আমরা আলোচনা করব ট্রু ফলস নট গিভেন নিয়ে।